বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন বিভ্রান্তিকর, বলছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। অতিরঞ্জিত বলে মন্তব্য। হাইকোর্ট ও সচিবালয় উপদেষ্টা হাসান আরিফের আরও 2 দফা জানাজা সম্পন্ন। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং দেশে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 14 জনের, আহত আরও অনেকে হাসপাতালে ভর্তি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর তথ্যকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এক ফেসবুক পোস্টে প্রেস উইং এই বক্তব্য তুলে ধরে। পোস্টে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2020 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস উইংয়ের মতে, এসব ঘটনার বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। এই ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ.এফ হাসান আরিফের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় ও সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বর্ষিয়ান এই আইনজীবী তার কাজের মাধ্যমে আজীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, এমন মন্তব্য করেন শুভাকাঙ্ক্ষীরা। আগামী 23 ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। সাব্বির রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। দীর্ঘ 55 বছর আইন পেশায় ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। হাইকোর্ট প্রাঙ্গণে শেষবারের মতো বর্ষিয়ান এই আইনজীবীর মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানান বিচারপতিরা। তার দ্বিতীয় জানাজায় উপস্থিত হয়েছিলেন তার সহকর্মী এবং আইনজীবীরা। গুনিয়ায় আইনজীবীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সহকর্মীরা। আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। তো সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। আমি এই পেশাতে এসেই হাসান আরিফ সাহেবকে দেখেছি। অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাবে কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসরও, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন। আমরা তার কাছ থেকে উপকৃত হয়েছি। এই বিচার ব্যবস্থা, এই বিচার বিভাগ উপকৃত হয়েছে তার অগাধ জ্ঞানের কারণে। তিনি অসংখ্য মামলায়, অসংখ্য কঠিন সময়ে এই আদালতকে সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে তিনি তার অভিমত দিয়ে সাহায্য করেছেন, আইনজীবীদেরকে সাহায্য করেছেন। তার এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। এরপর হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গুণী এই ব্যক্তি তার কাজের মাধ্যমেই চিরজীবন সবার মাঝে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন শুভাকাঙ্ক্ষীরা। বালু উত্তোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুজনের একসাথে জানুয়ারি মাসে একটা পাবলিক অনুষ্ঠান করার কথা ছিল। তো
হ্যাঁ, অবশ্যই কোনো জায়গা খালি থাকে না, কিন্তু এটাও সত্য যে সব জায়গা আবার খুব সহজে পূরণও হয় না। তো এরকম প্রজ্ঞাবান, সৎ এবং সজ্জন ব্যক্তিত্ব সব সময় হয় না। স্যারকে আমি অনেক মিস করব, অনেক। আগামী 23 ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। আমরা এখন আমরা সিএমএইচ নিয়ে যাচ্ছি। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দেব। গেল 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। পরবর্তী তাকে বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার আগে যেন নিজেদের চেহারাটা আয়নায় দেখে নেয় পরামর্শ দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, যুগ যুগ ধরে এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক নজির স্থাপন করেছে। একই সাথে আগামীর বাংলাদেশ তরুণদের তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছরে এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন। এ সময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশ জুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়। গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল। রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বামী স্ত্রী রয়েছেন। পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলে করে আবু হানিফ তার শালী ও স্ত্রীকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরের কাছে পৌঁছলে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ ও তার শালিকা জুথির মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গাজীপুরের শ্রীপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলের। যশোরের পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছে। অন্যদিকে বরিশালে টমটম চাপায় কিশোর নিহত হয়েছে। সুনামগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছে আরও শিশু। হাঁটি হাঁটি পা পা করে 6-এর ছন্দে পা রাখল বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক দৈনিক দেশ রূপান্তর। এ উপলক্ষে রাজধানী বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে প্রতিষ্ঠানটি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, ঠিক সেইভাবেই এগিয়ে যাবে দেশ রূপান্তর। আর রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল তিনি বলেছেন, নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর। 2025 সাল দেশ রূপান্তরের জন্য একটি সুন্দর বছর হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীল প্রতীক দৈনিক দেশ রূপান্তর পূরণ করল সফলতার 6 বছর। 6-এর ছন্দ উপলক্ষে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে কেক কেটে দিনটির বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও দেশ রূপান্তর প্রকাশক মাহের আলী খান রাতুল, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি.জে. উল্লাহ, এস.এম. শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কবির উদ্দিন আহমেদ। এ সময় দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহের আলী খান রাতুল তার বক্তব্যে দেশ রূপান্তরকে এগিয়ে নেওয়ায় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকারসহ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, সেভাবেই এগিয়ে যাবে দেশ রূপান্তর। প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং আমাদের হকার ভাইয়েরা যারা আমাদের সাথে নিরলসভাবে একটা টিমওয়ার্ক করে দেশ রূপান্তরকে একটি ভালো অবস্থানে আসার জন্য সহযোগিতা করেছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আশা করি দেশের তরুণ এবং দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ রূপান্তর এই একই প্রচেষ্টায় সামনের বছর আমরা সবাই একসাথে কাজ করে দেশকে আমরা সমৃদ্ধির দিকে নিয়ে যাব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি দেশ রূপান্তরের শুভকামনা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর আশা প্রকাশ করে তিনি বলেন, 2025 দেশ রূপান্তরের জন্য একটা সুন্দর বছর হবে। যে আজকে আমরা 6 বছর থেকে 7 বছরে পদার্পণ করছি, এটা আমি মনে করি দেশ রূপান্তরের সম্পাদক, প্রকাশক, সকল কর্মকর্তা কর্মচারী তাদেরই অবদান। আশা করি নতুন বছরের সামনে আমরা 2025, এটা আমি মনে করি একটা গোল্ডেন অপরচুনিটির মাস এবং পরিবর্তনের সময়। সেখানে পরিবর্তনের সাথে সাথে দেশ রূপান্তরেরও একটা পরিবর্তন আসবে বলে আমি আজকে যারা উপস্থিত সকল কর্মকর্তার মধ্যে যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, মানে উজ্জ্বল হাসি, এবং তাদের কাছে মনে হলো যে একটা নতুন উদ্যম নিয়ে কাজ করবেন, সেটা দেখে আমি আশা করছি যে 2025 আমাদের একটা সুন্দর বছর যাবেন। নতুন বছরে নতুন উদ্যমে প্রিয় প্রতিষ্ঠানকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও কর্মীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়েছে। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ভোরে ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নু গেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান তিনি। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে কমেছে শীতের শাকসবজির দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়েছে, তবে হুট করে বেড়েছে চালের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, চালের পর্যাপ্ত মজুদ থাকলেও দাম বাড়িয়ে দিয়েছে আড়তদাররা। পৌষের শুরুতে রাজধানীতে শীতের সবজির বাজারে স্বস্তি ফিরছে। সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। আলু ও পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। তবে হঠাৎ ঊর্ধ্বমুখী চাল ও মুরগির বাজার। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির দাম। আমনের ভরা মৌসুমে পাইকারিতে চালের দাম বেড়েছে, খুচরা বাজারেও যার প্রভাব পড়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক ছিল না, সেই সংকট কেটেছে। এদিকে ডিম, মাছ ও মাংসের দাম আগের মতোই রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলতি বছরের শেষ সভা অনুষ্ঠিত হবে আজ। সেখানে জাতীয় দলের অধিনায়ক সহ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন পরিচালকরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। সভায় বিপিএল, এনসিএল, টি20 নিয়ে আলোচনা হবে। তবে বড় বিষয় থাকবে জাতীয় দলের অধিনায়কত্ব। নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করতে আগ্রহী নন। চোটের কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। সেখানে টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করেন।
আর টি-20-তে এই দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে টাইগাররা। সিরিজ শেষে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লিটন। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। সারা দেশে শীতের প্রকোপ বেড়েছে, আর শীতকালে নানা সমস্যার মধ্যে পা ও ঠোঁট ফাটা অন্যতম। ঠোঁটের অবস্থান নাকের নিচে থাকায় নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা গরম বাতাস ঠোঁটকে শুকিয়ে দেয়, ফলে ঠোঁট বেশি ফাটে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে রিপোর্ট করছেন মোহাম্মদ নাজমুল হাসান। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়, তাই আবহাওয়া হয়ে ওঠে শুষ্ক। শীতের আগমনে প্রকৃতিতে নেমে আসে শুষ্কতা, ত্বকেও দেখা যায় নানা ধরনের সমস্যা। দেহের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের চামড়া পাতলা হওয়ায় ঠোঁট শীতে একটু বেশি কাবু হয়, তাই ফেটে যায়। ঠোঁটটা আপনি জিবা দিয়ে ভেজালে আরও বেশি ঠোঁটটা ফাটে অ্যাকচুয়ালি। সো যাদের এই লিপ লিকিংয়ের অভ্যাস আছে তারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন। তারা যেটা করবেন যে ঠোঁটে অলওয়েজ পেট্রোলিয়াম জেলিটা ইউজ করবেন। পেট্রোলিয়াম জেলির কিন্তু খুবই ভালো ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে হেল্প করে। এছাড়াও অনেক ধরনের লিপ বাম পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি রাতে ঘুমানোর সময় পুরো করে পেট্রোলিয়াম জেলিটা ঠোঁটে দিয়ে ঘুমিয়ে থাকেন, ওভারনাইট যদি এটা থাকে, তাহলে আপনি সকালে উঠে দেখবেন ঠোঁটটা বেশ সফট থাকছে। অতিরিক্ত শুষ্কতার কারণে মাঝে মাঝে ঠোঁট ফেটে রক্তও বের হতে পারে। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানোর মতো অভ্যাস ঠোঁট ফাটার বা কালো হয়ে যাবার অন্যতম কারণ। তাছাড়া পুষ্টিহীনতা, পানি শূন্যতা, সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি, থাইরয়েডের সমস্যা ইত্যাদি কারণেও ঠোঁটের চামড়া ফেটে যেতে পারে। তাই শীতে ঠোঁটের অতিরিক্ত যত্ন জরুরি। পায়ের স্কিনের কেয়ারের জন্য অনেক ধরনের ময়শ্চারাইজার পাওয়া যায়, শুধুমাত্র যেগুলো পায়ের জন্যই তৈরি। হ্যাঁ, সেখানে স্যালিসাইলিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, এই ধরনের উপাদানগুলো থাকে। এগুলো আপনি দিনে যতবারই পাটা ওয়াশ করেন ততবারই যদি পায়ে লাগান, বিশেষ করে ওয়াশ করার পরে। বিকজ ওয়াশ করার পরে পানিটাকে যদি আপনি ধরে রাখতে পারেন, ওই জেলিটা দিয়ে বা ক্রিমটা দিয়ে পানিটাকে যদি আটকে দিতে পারেন, তাহলেই কিন্তু ফাটাটা কমে যাবে। শুষ্কতা প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। ঠোঁট ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ ফল ও সবজি খেতে হবে। বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফল যেমন লেবু, জাম্বুরা, কমলা বেশি করে খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এরই সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর, বলছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। অতিরঞ্জিত বলে মন্তব্য। হাইকোর্ট ও সচিবালয় উপদেষ্টা হাসান আরিফের আরও 2 দফা জানাজা সম্পন্ন। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জনের মৃত্যু। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।